বাকু COP29 জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের আজ প্রথম দিন। প্রথম সপ্তাহের শেষে এমন কিছু অগ্রগতি হয়নি যেটাকে আশাপ্রদ বলা যাবে। এই সপ্তাহে কি হবে, সারা পৃথিবী তার দিকে তাকিয়ে রয়েছে। কি হলো গত সপ্তাহে এবং আগামী সময় কি হতে চলেছে, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ভালনারেবল কান্ট্রির পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদারের সঙ্গে। প্রফেসর মজুমদার ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স, প্রফেসর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। অত্যন্ত জরুরি কাজ করছেন বাংলাদেশে। কি জায়গায় দাঁড়িয়ে আছি এবং ভালনারেবল কান্ট্রির জন্য কি বলে আপনার মনে হয়? দেখুন, ভালনারেবল কান্ট্রিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না। আবার যারা দায়ী তারা বেশিরভাগই এখন অর্থনৈতিকভাবে বেশ ডেভেলপ করেছে এবং তারা এখন আর ভালনারেবল কান্ট্রি বলতে যাদেরকে আমরা নর্মালি বুঝি উন্নত বিশ্বের বাইরে যারা উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্র, তাদের মতো করে তারা বিষয়টি চিন্তা করছে না। কিন্তু সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে উন্নত দেশগুলো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের অনেক দেশেও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, কিন্তু তাদের অর্থনৈতিক সক্ষমতা থাকার কারণে তারা সেগুলোকে কোনো না কোনোভাবে এগুলো ট্যাকেল করতে পারছে। কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই ধরনের দ্বীপ রাষ্ট্রগুলো বা উপকূলীয় রাষ্ট্রগুলো যারা এখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে বা পিছিয়ে আছে তুলনামূলকভাবে, তাদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের এই ঘাত প্রতিঘাতকে ওভারকাম করা অনেক দুরূহ একটি বিষয়। বাংলাদেশের মতো বা বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু 2024 সালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই 24 সালে 9টি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হয়েছে, যা 6টি এমন বন্যা দেখা যাচ্ছে যে যার মধ্যে একটি বন্যা এমন যে ফেনী, কুমিল্লা বা নোয়াখালী অঞ্চলের এই বন্যায় গত 100 বছরও পানি এতটুকু পর্যন্ত কখনো কেউ উঠে না। অর্থাৎ হিস্ট্রিক্যালি এমন কোনো রেকর্ড নাই বন্যার পানি এতটুকু উঠার। এই ক্ষেত্রে বাংলাদেশের মতো, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের অনেক অঞ্চলেও এই ধরনের হঠাৎ করে অতিবৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং অল্প সময় বেশি বৃষ্টির কারণে এই ধরনের বন্যাগুলোও তৈরি হচ্ছে। এখন এই বাংলাদেশের মতো এই রাষ্ট্রগুলোর যে ক্ষয়ক্ষতি বা ভালনারেবিলিটি, এটি বিশ্বমঞ্চে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের এই COP29 এর মতো মঞ্চগুলোতে গুরুত্ব যতটুকু পাওয়ার দরকার ছিল অতটুকু পায় না। তার উপরে আমেরিকা, রাশিয়া মতো রাষ্ট্রগুলো যখন এই জলবায়ু পরিবর্তনের সম্মেলনে অনুপস্থিত থাকে, তখন আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায় যে ভালনারেবল কান্ট্রিগুলো আদৌ কোনো তাদের প্রতিঘাত পাবে নাকি, সেভাবে অ্যাক্টিভ রোল প্লে করছে। আমরা যখন দেখছি যে রাষ্ট্রপ্রধানরাই উপস্থিত হচ্ছে না, যেখানে টিম রয়েছে, তাদের সরকারি দল রয়েছে, তাদের প্যাভিলিয়ন আছে, তাদের নেগোসিয়েটররা আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সর্বোচ্চ ডেলিগেট দরকার, রাষ্ট্রের প্রধানের যে আগ্রহ দরকার, সেটি আমরা হয়ে যাচ্ছে। এখানে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করবো যে এই কপটাকে আমরা ফাইন্যান্স কপ বলছি, টাকা পয়সা পাওয়ার জায়গা, এবং আমরা বলছি NCQG, নিউ কালেকটিভ কোয়ান্টিফায়েবল গোল। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মতো দেশের জন্য, ভারতেরও বেশ খানিকটার জন্য অ্যাডাপ্টেশন ফিনান্স খুব জরুরি। আমাদের তো মিটিগেশন থেকে অ্যাডাপ্টেশন বেশি জরুরি। আমাদের সুন্দরবন, আপনাদের সুন্দরবন থেকে অ্যাডাপ্ট করতে হবে, লস অ্যান্ড ড্যামেজের ব্যাপার রয়েছে। কিন্তু আমি গতকালই কথা বলছিলাম অ্যাডাপ্টেশন ফান্ড বোর্ডের প্রধানের সঙ্গে, এবং তিনি বললেন যে এই কনফারেন্স থেকে তারা মিনিমাম $300 মিলিয়ন US ডলার এক্সপেক্ট করেছিলেন, যেটা তারা এইসব দেশগুলোকে দেবেন। এখন অবধি, গত শনিবার অবধি মাত্র $61 মিলিয়ন পাওয়া গেছে। একদিকে আমরা ট্রিলিয়নের গল্প বলছি, কেউ বলছি 1 ট্রিলিয়ন, কেউ বলছি 1.4 ট্রিলিয়ন, কেউ বলছি 3 ট্রিলিয়ন। অন্যদিকে মিলিয়নও আসছে না অ্যাডাপ্টেশন ফিনান্সে। এটাকে কেমন করে দেখছেন? এটি তো পরিপূর্ণভাবে বলা যায় যে একটা ফেইল, একটি ব্যর্থ অবস্থান বলা যায়, যে ফাইন্যান্স সংগ্রহ করার জন্য যেখানে আমার অলরেডি ডেপ্ট রয়ে গেছে, অলরেডি বাকি রয়ে গেছে আমার গত 5-7 বছরের $100 বিলিয়ন করে বাকি রয়ে গেছে, সেখানে 300 মিলিয়নের গল্প বলাটাই তো এক ধরনের বলা যায় যে আনএক্সপেক্টেড। এটা করা উচিত না। সেখানে আসলে একটা হতাশা তৈরি করে যে যখন 300 মিলিয়ন চেষ্টা করে, তাও আবার মাত্র 60, 65 বা 100 মিলিয়নও
জোগাড় করা হয় না। 300 মিলিয়ন, তার মানে 61 মিলিয়ন। হ্যাঁ, 300 মিলিয়নের হ্যাঁ, যেখানে ট্রিলিয়ন দরকার। বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশের একাই এর চেয়ে বেশি পরিমাণ টাকা দরকার হয়ে যায় প্রতি বছর। এই যে আমরা 12 বিলিয়নের হিসাব দিয়েছে। আমার যে খালি ফেনীর বন্যাতে আমার 24,000 কোটি টাকার বেশি আমাদের টোটাল এই বন্যা। আমার আপনাকে শেষ প্রশ্ন, যে এই দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে আছি, এই কনফারেন্সের আর 5 দিন যদি না আবার সময় এগোয়, আমাদের অভিজ্ঞতা বলে অনেক সময় এগোয়, রেড লাইনটা কি? বাংলাদেশ কি মিনিমাম পেলে মোটামুটি খুশি হয়ে এখান থেকে ফিরবেন? আপনাদের ওখানে নতুন সরকার এসছেন, নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা পলিটিক্যালি অন্যরকম চেহারা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের রাষ্ট্রপ্রধান, যাকে বলবো উপদেষ্টা পর্ষদের প্রধান নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস এসেছিলেন, আপনাদের পরিবেশ যিনি দেখছেন রিজওয়ানা আপা এসছেন, আপনারা কি পেলে মোটামুটি খুশি হয়ে ফিরবেন এখান থেকে? দেখুন, এই কপকে যেভাবে ক্লাইমেট ফাইন্যান্স বলা হয়েছিল, তার যে একটা আমরা প্রতিচ্ছবি আমরা দেখতে চাই, ফাইন্যান্স কপের একটা প্রতিচ্ছবি দেখতে চাই আমরা। যে $60 বিলিয়ন জায়গায় সেখানে এক্সপেক্টেড যে $300 মিলিয়ন, মানে অন্তত ওইরকম একটা অ্যাডাপ্টেশন ফিন্যান্সে যদি এরকম একটা কিছু দেখা যায়। অ্যাট দ্য সেম টাইম কিউজির বিষয়ে একটা আমরা পরিপূর্ণ একটা আউটলাইন আমরা পেতে চাই, যে এটা অন্তত অ্যাডাপ্ট করা হোক, এটা অন্তত স্বীকৃতি দেওয়া হোক, এটা যে প্রয়োজন আছে সেটা অন্তত বলা হোক। আমরা প্রফেসর মজুমদারের সঙ্গে কথা বললাম এবং উনি খুব স্পষ্ট করেই জানালেন যে বাংলাদেশের ভালনারেবিলিটির কথা বললেন, যে গত কিছু সময়ের মধ্যে 9টা বড় বড় দুর্যোগ হয়েছে, তার মধ্যে 6টা দুর্যোগ অত্যন্ত বড় মাপের। উনি বললেন যে কি পরিমাণ টাকা বাংলাদেশের প্রয়োজন। শুধু বাংলাদেশ নয়, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, অর্থাৎ এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, এবং আমরা যদি হিসেব দেখি এই দক্ষিণ এশিয়ার দেশগুলোরই সবচেয়ে বেশি টাকা প্রয়োজন। সেটা অফিসিয়ালি UNFCCC তার রিপোর্ট কয়েকদিন আগে বেরিয়েছে, স্বীকার করে নিয়েছে, স্টার্নের রিপোর্টও স্বীকার করে নিয়েছে। কিন্তু এখন অব্দি NCQG-তে তেমন